লিটন দাসকে নিয়ে কয়েকটা অমানবিক মর্মান্তিক বাস্তব কথা বলি আপনাদেরকে, যেগুলো শুনলে আপনারা গালিগালাজ করবেন ভাই। কারণ হচ্ছে কয়েকদিন আগে লিটন দাস একটা ভালো ইনিংস খেলে দিছে। তার থেকে সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশ আপাতত ম্যাচ জিততেছে, তাও বলা দরকার ভাই। লিটন দাসকে কিসের উপর ভিত্তি করে ক্যাপ্টেন্সি দিয়ে রাখছে, কিসের উপর ভিত্তি করে বলা হয় যে খুব ভালো ক্যাপ্টেন্সি করে হ্যান ত্যান, এইগুলো আমার মাথায় ঢোকে না ভাই। লিটন দাস খুবই বাজে ক্যাপ্টেন্সি করে, খুবই বাজে ব্যাটিং করে, এগুলো বলার অপেক্ষা রাখে না। লিটন দাস দ্বিতীয় টি-20-তে যেই জঘন্য ক্যাপ্টেন্সি করছে, যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় তো তাইলে দেখতেন এইটা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ কোনোভাবে ম্যাচটা জিতে গেছে, যার জন্য ওইটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না বা সামনে হবেও না। এটা আসলে ঠিক না ভাই। বাংলাদেশ ম্যাচ হারুক আর জিতুক, যে যে জায়গায় খারাপ করবে ওইটা নিয়ে আলোচনা হওয়া দরকার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে লাস্টে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যেখানে পাকিস্তানের 12 বলে 26 কি 28 রান লাগে, ধরলাম 28 রান লাগে ভাই। হ্যাঁ, আমাদের একটা ওভার বাকি আছে হচ্ছে রিশাদের, একটা ওভার বাকি আছে আপনার মুস্তাফিজের। এখন দেখেন ইকুয়েশনটা বোঝেন, 2 ওভারে 28 রান লাগে, তাদের হাতে আছে 2টা উইকেট। ফাহিম আশরাফের উইকেটটা আমরা যদি বের করতে পারি তাহলে ম্যাচ আমাদের হাতে। যে কোনো ক্যাপ্টেন ওই জায়গায় চাইবে দলের সেরা যে বলার তাকে ইউজ করতে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যেহেতু 2 ওভারে 28 রান লাগে, আমার দলের সেরা সেরা একজন বলারকে আমি বল দিচ্ছি, তাকে অ্যাটাক করতে গেলে উইকেট পড়বে, আর উইকেট পড়লেই খেলা শেষ, উইকেট পড়লেই খেলা আমাদের হাতে। উইকেট যদি নাও পড়ে তাও কিন্তু লাস্ট ওভারের জন্য ধরেন ব্যাটসম্যানরা ভেবেই নিল, প্ল্যান করলো, যেহেতু তাদের দলের সেরা বলার এখন বোলিং করতেছে, এর ওভারটা একটু সাবধানে খেলি, লাস্ট ওভারে যত রান লাগে ওইটা আমরা তুলে ফেলবো। হ্যাঁ, এইরকমও যদি করতে যায় পাকিস্তানি ব্যাটসম্যানরা, তাও কিন্তু লাস্ট ওভারে 15 থেকে 20 রান থেকে যাবে। সেই রানটা কিন্তু পরবর্তী বলার যে অপেক্ষাকৃত দুর্বল, সে ডিফেন্ড করতে পারবে ভাই। এত রান লাগলে ডিফেন্ড করা যায়। কিন্তু লিটন দাস কি করছে? লিটন দাস রিশাদকে ওই ওভারে বল দিছে ভাই। হ্যাঁ, রিশাদ ছক্কা খাইলো। হ্যাঁ, মনে হচ্ছিল যে রিশাদ লিটন যেটা ভাবছিল যে 10-12 রান রাখবে লাস্ট ওভারের জন্য, মুস্তাফিজ জেতাবে। তো তার বোলিং দেখে মনে হচ্ছিল রিশাদ হোসেন 5-6 রান রাখতে পারবে হয়তোবা, হ্যাঁ, লাস্ট ওভারে, যেটা মুস্তাফিজও জেতাইতে পারবে না। তো কপাল ভালো, মানে রিশাদ হোসেনের একটা বলে ওই যে ফাহিম আশরাফের উইকেটটা পড়ে যায়। ওইটা রিশাদ হোসেনকে আমি ক্রেডিট দিতেই চাই না ভাই। একদম শর্ট একটা বল পড়ছে, হালকা একটু বাক খাইছে, বাউন্স ওঠেনি, ওই উইকেটের কারণে, পিচের কারণে লো হয়ে গেছে, যার জন্য ওই ফাহিম আশরাফ আউট হয়ে গেছে ভাই। যদি আউট না হইতো আর যদি উইকেটের সুবিধা না পাইতো তাহলে ভাই রিশাদ হোসেন ওই ওভারে ম্যাচটা শেষ করে দিত, অথবা 5-6 রান রাখতো, যেটা মুস্তাফিজ লাস্টে ডিফেন্ড করতে পারতো না ভাই। ইভেন যখন 13 রানও লাগে, ওই উইকেটটা যাওয়ার পরেও ফাহিম আশরাফের উইকেটের কথা বলতেছি, আহমেদ ড্যানিয়েল নামের একজন বলার বোলিং অলরাউন্ডার, সে মুস্তাফিজকে প্রথম বলে 4 মারলো, দ্বিতীয় বলে মনে হচ্ছিল ওইটা ছক্কা। হ্যাঁ, ভাবছিলাম ছক্কা, কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে গেছে। কপাল ভালো, বাংলাদেশ ওই ম্যাচটা জিতে গেছে। হ্যাঁ, তো এইটাই যদি ওই যে রিশাদ হোসেন ওই ওভারে ম্যাচটা ফিনিশ করে দিত, অথবা 5-6 রান রাখতো লাস্ট ওভারের জন্য, বাংলাদেশ ম্যাচ হারতো, তখন দেখতেন এইটা নিয়ে আলোচনা হইতো যে কেন মুস্তাফিজকে বোলিং না দিয়ে আগে রিশাদকে দিয়েছে। মুস্তাফিজকে অবশ্যই দেওয়া উচিত ছিল ভাই, কারণ মুস্তাফিজ ওই উইকেটের জন্য সেরা বলার, ওই উইকেটের জন্য সেরা বলার। পাকিস্তানের ব্যাটসম্যানরা এমনিতে চাপে আছে, 2 ওভারে 28 রান কম না। মুস্তাফিজকে যদি অ্যাটাক করতে যায় তাহলে উইকেট দিবে, আর যদি অ্যাটাক না করে তাহলে ডট খাবে। ডট খাইলে লাস্ট ওভারে ডিফেন্ড করার মতো আমরা 20 রান পেয়ে যাব, তখন সম্ভব ভাই। তো এই হয়েছে অবস্থা। এরকম ক্যাপ্টেন্সি, জঘন্য ক্যাপ্টেন্সি সে করে। এইটাই প্রথম না, সে ওই যে শ্রীলঙ্কাতেও দেখেন না প্লেইং 11 সাজাইছে কেমনে, মাহেদিকে একবার পাশে নামাই, মাহেদিকে একবার বাদ দেয়, একবার জাকের আলী অনিককে বাদ দেয়, হ্যাঁ, মুস্তাফিজকে বসায় রাখে। হ্যাঁ, টি-20-তে স্পেশালিস্ট যারা তাদেরকে বসায় রাখে, কাকে কি করে না করে। এই হয়েছে তার অবস্থা। আসলে কেমনে জানি ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ হইলো, একটা সিরিজ হইলো, হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, তারপর থেকে লিটন দাসকে নিয়ে হাইরে মাতামাতি, কি এমন ক্যাপ্টেন হয়ে গেল। হ্যাঁ, কি এমন ক্যাপ্টেন হয়ে গেল। এই হয়েছে অবস্থা। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তারপরে তার ব্যাটিং নিয়ে কথা বলি। তার ব্যাটিংটা আরো জঘন্য, এই জন্য বলতেছি ভাই, মানে আউট যাক, বুঝছেন, ব্যাটসম্যান আউট যাবেই,
আউট যাওয়ার একটা সিস্টেম থাকে, এমন জঘন্যভাবে লিটন দাস আউট যায়। দেখেন, আমি সব সময় একটা জিনিস খেয়াল করছি, পুল পুল শট তো লিটন দাস অনেক খেলে, দেখবেন পুল শটে সবচাইতে বেশি উইকেট সে হারায়। হ্যাঁ, দেখবেন পুল শট করতেছে ঠিক আছে, শুধুমাত্র টাইমিংটা করতে চাই, শুধুমাত্র টাইমিংটা করতে চাই, আস্তে করে মারে। ওই জায়গায় যে কতবার ক্যাচ, দ্বিতীয় ম্যাচে যেভাবে আউট গেছে ওইভাবে যে কতবার আউট গেছে লিটন দাস। ভাই পুলটা তুমি করবাই, একটু জোরে মারলে তো বাউন্ডারি পার হয়ে যায়। হ্যাঁ, ব্যাটের মাঝখানেই লাগতেছে, শুধুমাত্র সে আস্তে করে মারতেছে, যার জন্য বারবার ক্যাচ হচ্ছে। হ্যাঁ, একটু জোরে ওই শটটা খেললে আসলে লিটন দাসের কি হয়। আর একটা যেটা বিষয়, যে লিটন দাসের আসলে ওই ওই শটটা খেলাই উচিত না। কারণ হচ্ছে দেখেন, এমনিতে সে টাইমিং করে খেলতে চায়, তার তার হাতে সেই রকম পাওয়ার নাই যে একদম মানে ব্যাট সুইং নাই, খুব জোরে মারবে এমন না। তার দেখবেন পায়ের দিকে খেয়াল করবেন, দেখবেন সে খেলতেছে পুল শট। হ্যাঁ, পুল শট লেগ সাইডে খেলতেছে, দেখবেন তার টু পজিশনটা, একদম কাভার বরাবর থাকবে, না হলে একদম স্টাম্প সোজা বরাবর থাকবে। আর অন্যান্য ব্যাটসম্যানের ক্ষেত্রে দেখবেন যখন পুল শট খেলবে বা লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলবে, দেখবেন তার ফ্রন্ট ফুট, হ্যাঁ তার সামনের পা দেখবেন ওই যেদিকে শট খেলতেছে ওই দিকে বেঁকে গেছে। এই জিনিসটা খেয়াল করবেন, দেখেন লিটন দাসের এইরকম হয়। সো আগে তার টেকনিকে মন দেওয়া উচিত, পুল শট কিভাবে খেলে সেটা আগে শেখা উচিত। ওইভাবেও খেলা যায়, কিন্তু ওই যে একটু পাওয়ার খাটানো লাগবে ভাই, একটু শটটা ব্যাট সুইং একটু বেশি করা দরকার, তাইলে বাউন্ডারি পার হয়ে যাবে। কিন্তু লিটন দাস শুধুমাত্র তার টাইমিং এর উপর খেলতে চায়, আর বারবার ওইখানে ক্যাচ আউট হয়ে যায়। এই হয়েছে অবস্থা। ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ইনিংস খেললো 76 রানে, তারপর আর তার খোঁজ নাই। ওই একটা ইনিংস দেখেই আমরা পাগল হয়ে গেছি, ক্রিকেট দর্শকরা পাগল। এখন তাদেরকে নিয়ে কথা বললে সবাই গালিগালাজ করে ভাই। হ্যাঁ, এদেরকে নিয়ে কথা বলা দরকার। ওই একটা 76 করছে, তারপরে আর একটা ইনিংস দেখান আপনি। তৃতীয় টি-20তে আপনারা ওই যে 25 বলে 31 রান না 32 রান, ওইটা দেখাবেন। ওইটাও ধরলাম দুইটা। তারপরের ম্যাচগুলো কি করছে, মানে ধারাবাহিক না। আমরা দুই একটা এরকম ইনিংস দেখি আর তাদেরকে নিয়ে লাফালাফি করি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এইটা আসলে করা উচিত না। যারা একদম ধারাবাহিকভাবে রান করবে তাদের আসলে প্রশংসা করতেও ভাল লাগে, তাদের প্রশংসা করা উচিত, তাদেরকে মাথায় তোলা উচিত। যেমন আপনার জাকের আলী অনিক, তার ব্যাটিং দেখতে খারাপ লাগে ঠিক আছে, কিন্তু দেখেন প্রত্যেকটা ম্যাচেই সে মোটামুটি ধারাবাহিকভাবে রান করে। হ্যাঁ, এইটা তো অন্যান্যরা করতে পারতেছে না, শুধুমাত্র ক্যাপ্টেন্সি কোটায় আসলে লিটন দাস খেলতেছে। আর যে আসলেই ফর্মে আছে ইয়া সৌম্য সরকার, সে আপনার টিম কম্বিনেশনের জন্য এখানে জায়গা পাচ্ছে না। তো এই যে একজন ক্রিকেটার বেশি সুযোগ পাচ্ছে যার সুযোগ পাওয়া উচিত না, একজন ক্রিকেটার যার সুযোগ পাওয়া উচিত সে সুযোগই পাচ্ছে না। তো এইগুলাই আসলে বাংলাদেশ ক্রিকেটে অল ওভার হচ্ছে।